তুমি কি শুনছো? অন্ধকারের ওপারের গল্প। মায়াপুরী অরিজিনালে আপনাকে স্বাগত। আজ আপনারা শুনবেন মধ্যরাতের রানাঘাট লোকাল। লোকমুখে প্রচলিত এই ঘটনাটি সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে গল্পটি শোনার পর হয়তো পরের বার রাতের শেষ লোকালে ওঠার আগে দুবার ভাববেন। গল্প শুরু করার আগে আপনারা কারা কারা রানাঘাট চাকদহ থেকে শুনছেন তারা কমেন্টে লিখে জানান। এবার একটু আলো কমিয়ে নিন। শুরু হচ্ছে মধ্যরাতের রানাঘাট লোকাল। অভয় আজও রাত 1:12 বাজলে ঘুমোতে পারে না। নাম অভয় হলেও সেই রাতের ঘটনা আজও তাকে ভয় পাওয়ায়। ঘটনার সূত্রপাত 2019 সালের ডিসেম্বরের এক শীতের রাতে। শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়া শেষ রানাঘাট লোকালে সে এমন কিছু দেখেছিল যেটা আজও ব্যাখ্যা করতে পারেনি। সেদিন অফিসের কাজ শেষ হতে অনেক দেরি হয়ে গিয়েছিল অভয়ের। শিয়ালদহ পৌঁছতে প্রায় রাত 1টা। স্টেশনটা অস্বাভাবিক ফাঁকা। দিনের সেই পরিচিত ভিড় নেই, শুধু দূরে কয়েকজন রেলকর্মী, কিছু কুকুর ডাকছে, আর মাঝে মধ্যে ভেসে আসা অস্পষ্ট ঘোষণা। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 13413। বাড়ি ফেরার একটাই উপায় ছিল, রানাঘাটের শেষ লোকাল। অভয় দ্রুত উঠে পড়ল ট্রেনে। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। একটা প্রায় খালি কামরা, দুজন শ্রমিক আর একজন বৃদ্ধ, আর সে নিজে। ট্রেনটা ধীরে ধীরে স্টেশন ছাড়ল। দমদম পার হওয়ার পর অভয় হঠাৎ খেয়াল করলো বৃদ্ধ লোকটা নেই। সে ভেবেছিল হয়তো নেমে গেছেন, কিন্তু আশ্চর্যের বিষয়, কখন নেমেছে সেটা সে দেখেইনি। আরো কিছুক্ষণ পর শ্রমিক দুজনও কেউ নেই, কেউ নামলো না, কেউ দরজার দিকে গেলও না, তবু তারা নেই। এবার অভয়ের বুকের ভেতরটা অদ্ভুত অস্বস্তি জমতে শুরু করলো, কিন্তু সে জানতো না আসল ভয়টা এখনো শুরুই হয়নি। কারণ কামরার একদম শেষ মাথায় একজন মহিলা বসেছিলেন। কখন উঠেছিলেন অভয় জানে না। সে আগে তাকে দেখেনি। গায়ে সাদা শাল জড়ানো, মাথা নিচু, একদম স্থির। মনে হচ্ছিল যেন তিনি শ্বাসও নিচ্ছেন না। ট্রেন এগিয়ে চলছিল তার নিজের গতিতে, কিন্তু অভয়ের চোখ বারবার তার দিকে চলে যাচ্ছিল। কেন যাচ্ছিল সে জানেই না। অভয়ের বারবার মনে হচ্ছিল কিছু একটা ভুল আছে, কিছু একটা ভীষণ ভুল। হঠাৎ সে বুঝতে পারল, প্রতিবার তাকানোর পর মহিলার অবস্থান বদলে যাচ্ছে। তিনি যেন একটু একটু করে কাছে আসছেন, কিন্তু অভয় তাকে হাঁটতে দেখেনি। একবার চোখ ফিরিয়ে আবার তাকালো, আরও কাছে, আবার কিছুক্ষণ পর আরও কাছে। এটা তো একেবারে অসম্ভব ব্যাপার, কিন্তু দূরত্ব ক্রমশ কমছে, ধীরে ধীরে, নিঃশব্দে। অভয় মোবাইল বের করে সময় দেখল, রাত 1:12। ঠিক তখনই ট্রেনের লাইট নিভে গেল। পুরো কামরা অন্ধকারে নিঝুম। মাত্র 2 সেকেন্ড, তারপর আলো ফিরে এলো। অভয় শেষ মাথার সিটটার দিকে তাকালো, আর তার বুকের রক্ত হিম হয়ে গেল। সিট খালি, মহিলা নেই। 1 সেকেন্ড আগেই যিনি বসেছিলেন তিনি উধাও। অভয় উঠে দাঁড়ালো, পুরো কামরাটা খুঁজল, কেউই নেই। আর ঠিক তখনই তার কানের পাশে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলো।
এতটাই কাছে যেন কেউ তার কাঁধের ওপর ঝুঁকে আছে। অভয়ের শরীর জমে গেল। ধীরে ধীরে সে সামনে জানালার দিকে তাকালো, আর যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো জানালার কাছে তার নিজের প্রতিফলনের পিছনে আরো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সাদা শাল, লম্বা চুল, নিচু মুখ। কিন্তু যখনই সে পিছনে তাকালো সেখানে কেউ নেই। আবার কাছের দিকে তাকালো অভয়। অবয়ব এখনো আছে। আর ঠিক তখনই অভয় বুঝলো তার জীবনে সবচেয়ে বড় ভুলটা হতে চলেছে। অভয় জানালার কাঁচের দিকে তাকিয়েছিল। অভয়টা এবার ধীরে ধীরে মাথা তুলছিল। তার বুকের ভিতরটা স্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পুরো কামরা তা শুনতে পাচ্ছে। আর তারপর সে মুখটা দেখতে পেল, একটা বিকৃত মুখ, যেন ভয়ঙ্কর কোনো দুর্ঘটনায় থেঁতলে গেছে। চোখ দুটো অস্বাভাবিক কালো, আর ঠোঁটে একটা হাসি, একটা অদ্ভুত অস্বস্তিকর হাসি। সেই হাসিটা দেখে অভয়ের গলা শুকিয়ে গেল। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো। কেউ নেই, পুরো কামরা ফাঁকা, শুধু ট্রেনের চাকার ধাতব শব্দ। অভয় নিজেকে বোঝানোর চেষ্টা করলো সবটাই হয়তো ক্লান্তির কারণে হচ্ছে। কিন্তু ঠিক তখনই তার মোবাইলটা কেঁপে উঠল। একটা নোটিফিকেশন। কোনো নম্বর নেই, কোনো নাম নেই, শুধু একটা মেসেজ। মেসেজে লেখা, তুমি আমাকে দেখতে পাচ্ছো? অভয়ের হাত কাঁপতে শুরু করলো। সে বার্তাটা খুললো, দেখলো ভিতরে একটা ছবি, একটা ট্রেনের কামরা। প্রথমে সাধারণই মনে হচ্ছিল অভয়ের, কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। কারণ ছবিটা ঠিক সেই কামরার যেখানে সে এখন বসে আছে। আর ছবির মধ্যে দেখা যাচ্ছে সে নিজে জানালার পাশে বসে আছে, কিন্তু তার পিছনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাল জড়ানো মহিলা। অভয় তৎক্ষণাৎ আবার পিছনে তাকালো, তখনও কেউ নেই। আবার ফোনের দিকে তাকালো, ছবিটা এখনো আছে। তারপর আরো একটা মেসেজ এলো, পিছনে তাকিও না। অভয়ের মনে হলো কেউ যেন তার সঙ্গে খেলা করছে, কিন্তু কে? অভয় তখন ভয়ের চোটে চিৎকার করে বলল, কে? কে এসব করছে? মজা করছো কে? ঠিক তখনই ট্রেনটা একটা ঝুঁকি খেলো। মোবাইলটা তার হাত থেকে পড়ে গেল। ফোন তুলতে গিয়ে তার চোখ পড়ল মেঝের দিকে। সিটের নিচে কিছু একটা পড়ে আছে, একটা পুরনো ট্রেনের টিকিট, হলুদ হয়ে যাওয়া কাগজ। অভয় সেটা তুলে নিল। টিকিটের তারিখ দেখে তার হাত পা সব ঠান্ডা হয়ে গেল। সেখানে লেখা ডিসেম্বর 2009, ঠিক 10 বছর আগের। আর টিকিটের পেছনে নীল কালিতে হাতে লেখা ছিল, আমি এখনো বাড়ি ফিরতে পারিনি। অভয় কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর টিকিটটা উল্টে দেখলো সেখানে একটা নাম লেখা, অভয় সেন। আর এটা তার নিজেরই পুরো নাম, হুবহু এক। অভয়ের মাথায় এবারে ঝিমঝিম করতে শুরু করলো। 10 বছরের আগে একটা টিকিট, তার নাম কেন থাকবে? এটা কি কোনো মজা, নাকি কেউ তাকে অনুসরণ করছে? তার ঠিক কিছুক্ষণ পরেই ট্রেনটা নৈহাটি স্টেশনের কাছে এসে ধীর হয়ে গেল। লাউডস্পিকারের ঘোষণা শুরু হলো, যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে। তারপর হঠাৎ শব্দটা কিছুটা বিকৃত হয়ে গেল, একটা স্ট্যাটিক আওয়াজ। তারপর খুব নিচু গলায় একটা আওয়াজ, অভয়। অভয়ের বুকটা এবার কেঁপে উঠলো। সে চারপাশে তাকালো, কেউই নেই। আবার সেই গলা শোনা গেল, খুব নিচু গলায়, অভয়, বাড়ি ফিরিস না। তার শরীর এবার ভয়ে জমে গেল, কারণ
সেই গলাটা তার খুব চেনা চেনা লাগছিল, খুব চেনা। তারপর কিছুক্ষণ পর সে টের পেল সেটা ছিল তার নিজেরই গলা। ঘোষণা শেষ হয়ে গেল। নৈহাটি জংশন ছেড়ে ট্রেন আবার অন্ধকারে ঢুকে গেল। এখন পুরো কামরায় শুধু সে একা, অথবা সে তাই ভাবছিল। আবার মোবাইলটা কেঁপে উঠল অভয়ের। নতুন আরেকটা মেসেজ। এইবার শুধু একটা প্রশ্ন, তুমি কি মনে করতে পারছো? অভয়ের কাছে কোনো উত্তরই ছিল না। সে বুঝতেই পারছিল না যে তার সাথে কি ঘটছে। তারপর আরো একটা ছবি এলো এসএমএসে। এইবার ছবিটা আরো পুরনো। ছবিটার যদি বর্ণনা দেই, তাহলে ছবিটা কিছুটা দানাদার এবং অস্পষ্ট, ঠিক যেন একটা সিসিটিভি ফুটেজের মতো। ছবিতে একটা ট্রেন দুর্ঘটনা দেখা যাচ্ছে। রাত, বৃষ্টির রাত, লাইনচ্যুত একটা লোকাল ট্রেন, চারিদিকে ভিড়, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্সের হরেন, আর একটা মৃতদেহ। মুখটা পুরো রক্তে ভরা, পুরোটাই অস্পষ্ট, কিন্তু অদ্ভুতভাবে পরিচিত। আর ছবির নিচে লেখা, রানাঘাট লোকাল দুর্ঘটনা, ডিসেম্বর 2009। অভয়ের বুকটা এবার ধড়ফড় করতে লাগলো, কারণ সে হঠাৎ অনুভব করলো এই দৃশ্যটা যেন সে আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায়, কখন, মনে পড়ছে না। ঠিক তখনই কামরার ভেতরের তাপমাত্রাটা যেন হঠাৎ নেমে গেল। তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগলো, আর জানালার কাছে ধীরে ধীরে একটা বাক্য ফুটে উঠল, যেন অদৃশ্য কেউ আঙুল দিয়ে লিখছে, মনে করার চেষ্টা করো। অভয় পিছিয়ে গেল। কাঁচের ওপর দ্বিতীয় লাইন ফুটে উঠল, সেদিন তুমি একা ছিলে না। তারপর আবার তৃতীয় লাইন, আর সেই লাইনটা পড়ে তার শরীরের সমস্ত শক্তি যেন সেই মুহূর্তে সে হারিয়ে ফেলল। কারণ সেখানে লেখা ছিল, সেদিন তুমিও মারা গিয়েছিলে। ঠিক তখনই সব লাইট একসঙ্গে নিভে গেল, আর অন্ধকারের মধ্যে কেউ একজন ধীরে ধীরে তার দিকে হাঁটতে শুরু করলো। অন্ধকারের মধ্যে শব্দটা ক্রমশ কাছে আসছিল। অভয় নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল না। মনে হচ্ছিল পুরো কামরাটা যেন হঠাৎ করে যেন জীবন্ত হয়ে উঠছে। আর তারপর লাইট ফিরে এলো, আর অভয় দেখতে পেল কামরার একদম মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মহিলা। সাদা শাল জড়ানো, সেই লম্বা চুল, নিচু মাথা। এই প্রথমবার তিনি সত্যিই সেখানে ছিলেন। কাঁচের প্রতিফলনে নয়, অন্ধকারে ছায়ায় নয়, সরাসরি অভয়ের সামনে। অভয়ের পা যেন মেঝেতে স্তব্ধ হয়ে গেল। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু এবার তার মুখটা আগের মতো আর বিকৃত ছিল না, বরং তার চোখে ছিল এক অদ্ভুত দুঃখ, যেন বহু বছর ধরে কিছু বলতে চেয়েও বলতে পারেনি। তারপর সে হাত বাড়ালো। কাঁপতে কাঁপতে অভয় এক পা পিছিয়ে গেল, কিন্তু তখনই মোবাইল আবার জ্বলে উঠল। স্ক্রিনে একটা ভিডিও চালু হয়ে গেল। কেউ ভিডিওটা পায়নি, নিজে থেকেই চালু হয়েছে। ভিডিওর তারিখ সেই ডিসেম্বর 2009। বৃষ্টি ভেজা রাত। একটা রানাঘাট লোকাল দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আর তারপর প্রচন্ড একটা জোরে ধাক্কা, চিৎকার, কাঁচ ভাঙার শব্দ। চারিদিকে অন্ধকার, ভিডিও কাঁপছে, কেউ দৌড়াচ্ছে, কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। আর তারপর ক্যামেরাটা হঠাৎ আহত যুবকের মুখের উপর থেমে গেল। রক্তে ভেজা, অচেতন, কিন্তু মুখটা স্পষ্ট। আর সেটা ছিল অভয়েরই মুখ। অভয় মোবাইলটা ফেলে দিল। তার মাথার ভেতরে যেন হাজারটা স্মৃতি একসঙ্গে আঘাত করলো। অচেনা কিছু দৃশ্য, বৃষ্টি, রেল লাইন, ভাঙা কাঁচ, চিৎকার, আর সেই সাদা শাল পরা মহিলা। হঠাৎ সবকিছু যেন তার পরিষ্কার হতে শুরু করলো। সত্যিটা ধীরে ধীরে সামনে আসছিল। দীর্ঘ 10 বছর আগে, ঠিক এই তারিখে, ঠিক এই সময়ে, এই রুটের একটা লোকাল ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল।
সেই দুর্ঘটনায় বহু মানুষই মারা যায়, আর তার মধ্যে একজনই ছিল অভয় সেন। অভয় তখন মনে মনে বলছে, না 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 না, এটা সম্ভবই নয়, এটা সম্ভবই নয়। অভয় মাথা নাড়লো, সে তো বেঁচে আছে, সে তো প্রতিদিনই অফিসে যায়, মানুষের সঙ্গে কথা বলে, স্বাভাবিক জীবন কাটায়, তাহলে? ঠিক তখনই মহিলাটা প্রথমবার কথা বলল, খুব আস্তে, খুব ভাঙা গলায়। তুমি এখনো মনে করতে পারোনি? অভয়ের শরীর এবার কেঁপে উঠল। কি মনে করব? হঠাৎ ধীরে ধীরে মহিলাটা এগিয়ে এলো তার দিকে, আবারও ধীর গলায় বলতে শুরু করলো, সেদিন তুমি আমাকে বাঁচাতে গিয়েছিলে। আর ঠিক তখনই অভয়ের মাথার ভেতর শেষ স্মৃতিটা যেন ফিরে এলো। সেই দুর্ঘটনার রাত, একটা ছোট মেয়ে তার মায়ের জন্য কাঁদছিল। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর চারিদিকে বিশৃঙ্খলা। অভয় আহত অবস্থায় একটা মহিলাকে সাহায্য করার চেষ্টা করছিল। মহিলাটা সাদা শাল পরিহিত ছিল। সে তাকে টেনে বের করার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই ভেঙে পড়েছিল কামরার একটা অংশ, আর তারপর সব অন্ধকার। অভয়ের এবার শ্বাস আটকে গেল, কারণ সে হঠাৎ বুঝতে পারল তারপরের কোনো স্মৃতি নেই। দুর্ঘটনার পরে কিছুই তার মনে নেই, একটাও স্মৃতি নয়। মহিলাটা এবার একদম কাছে চলে এলো অভয়ের, একদম কাছে। সেই মহিলার চোখে জল। আবারও আস্তে আস্তে সে বলল, আমি বাড়ি ফিরতে পারিনি আমি বাড়ি। আর ঠিক সেই কথাটা শুনেই অভয় খেয়াল করলো যে টিকিটের পেছনে এটাই লেখা ছিল, আর তুমিও বাড়ি ফেরোনি। অদ্ভুতভাবে অভয়ের চারপাশের দৃশ্য এবার বদলাতে শুরু করলো। কামরার দেওয়ালগুলো ফেটে যাচ্ছে, রং উঠে যাচ্ছে, সিটগুলো এবার পুরনো হয়ে যাচ্ছে, চারিদিকে শুধু রক্তের দাগ, ভাঙা কাঁচ, চিৎকারের প্রতিধ্বনি, যেন সে আবার সেই দুর্ঘটনার রাতেই ফিরে গেছে। তখন সে দেখলো যে বৃদ্ধকে সে দেখেছিল, যে শ্রমিক দুজনকে দেখেছিল, তারা সবাই সেখানে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। তারা সবাই যেন দুর্ঘটনার যাত্রী, সবাই মৃত, সবাই। অভয়ের বুকের ভিতরটা হিম হয়ে গেল, কারণ সে বুঝতে পারলো এই ট্রেনটা কোনো সাধারণ ট্রেন নয়, এটা সেই রাতের স্মৃতি, এটা শেষ যাত্রা একটা, যেখানে কিছু আত্মা এখনো বাড়ি ফেরার অপেক্ষায় আছে। আর ঠিক তখনই মহিলাটা হাসলো, কিন্তু সেই হাসি ভয়ের ছিল না, বরং ছিল অদ্ভুত শান্ত। এবার তুমি চিনতে পারছো? অভয় কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? মহিলাটা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে নিজের মুখের উপর থেকে চুল সরালো, আর অভয়ের শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে গেল মিনিটে। কারণ সেটা কোনো অচেনা মহিলার মুখ ছিল না, সেটা ছিল তারই নিজের মুখ, হুবহু একই চোখ, একই মুখ, একই দৃষ্টি। মনে হচ্ছিল সেটা যেন নিজেরই এক মৃত প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে। আর তখনই সে বুঝতে পারল এই পুরো সময় সে কোনো আত্মাকে দেখছিল না, সে দেখছিল নিজেকেই। 10 বছর আগে দুর্ঘটনায় মারা যাওয়া নিজের মৃত আত্মাকে। মোবাইলে যে ছবিগুলো এসেছিল সেগুলো কেউ পাঠায়নি, সেগুলো ছিল তার নিজের হারিয়ে যাওয়া স্মৃতি। টিকিটে যে নাম ছিল সেটাও তারই ছিল। আর প্রতি বছর রাত 1:12 যে ছবি আসতো সেটা ছিল তার স্মৃতি, সেটা তাকে ফিরে ফিরে ডাকতো এই কঠিন সত্যটা মনে করিয়ে দেওয়ার জন্য। হঠাৎ ট্রেনটা থেমে গেল, দরজা খুলে গেল ধীরে ধীরে। বাইরে ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। মহিলাটা দরজার দিকে তাকালো এবং তারপর ফিসফিস করে বলল, এবার বাড়ি ফেরার সময় হয়েছে। অভয় ধীরে ধীরে এগিয়ে গেল, আর কুয়াশার মধ্যে পা রাখলো। পরের সকালে রানাঘাট স্টেশনের কাছে রেল লাইনের পাশে একটা মোবাইল ফোন পাওয়া যায়। ফোনটা সম্পূর্ণ অক্ষত ছিল, কিন্তু তার মালিককে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। পুলিশের তদন্তে ফোনটা চালু করার পরে মাত্র একটাই ছবি পাওয়া গিয়েছিল,
একটা খালি ট্রেনের কামরা, আর জানালার কাছে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটো অবয়ব, একটা সাদা শাড়ি জড়ানো মহিলা আর আরেকটা ছিল অভয় সেন। আর ছবির নিচে সময় লেখা ছিল রাত 1:12।